আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় মন দিয়ে পড়ালেখা করছো। আমরা তোমাদের মূল্যায়ন খাতা হাতে পেয়েছি এবং যথাসময়ে তোমাদের সেই মূল্যায়নের পরীক্ষার যে নম্বর সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। আজকে তোমাদের সাথে আমার 22 নম্বর ক্লাস। আজকে তোমাদের সাথে 22 নম্বর ক্লাসে এসে আমরা বিগত দিনে যে অধ্যায়টি শুরু করেছিলাম অর্থাৎ নবম অধ্যায়, এই নবম অধ্যায়ের আজকে সর্বশেষ দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় যাব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ব্যক্তিক বিক্রয় কি বা ব্যক্তিক বিক্রয়ের ধারণা, এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে আমরা ব্যক্তিক বিক্রয় কি বা ব্যক্তিক বিক্রয়ের ধারণা যদি আমরা বুঝতে চাই বা এর সংজ্ঞা আমরা সবাই আমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটি আমরা মুখস্থ করে ফেলবো। তবে ব্যক্তিক বিক্রয় আসলে বিষয়টা কি বা এটার মানেটা কি, যদি আমরা একটি উদাহরণের সাহায্যে উদাহরণ যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে ব্যক্তিক বিক্রয় কি সেটি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যেমন তোমার সদ্য বিসিএস পাশ করা মিস্টার রকিব, সে একটি ওষুধ কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ মেডিকেল বা সেলস রিপ্রেজেন্টেটিভ বলো বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলো, সে সেখানে চাকরি পেয়েছে একটি ওষুধ কোম্পানিতে। এবং তার কাজ হলো যে সে সরাসরি সে নিজে গিয়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করা। কিভাবে, মানে সে কি করবে ডাক্তারদের সাথে? তার কাজ হলো ডাক্তারকে তাদের কোম্পানির উৎপাদিত ওষুধগুলো যেন ডাক্তাররা কি রোগীদের যে ব্যবস্থাপত্র আছে সেই ব্যবস্থাপত্রে যেন কি করে উল্লেখ করে, তাদের ওষুধের নামগুলো যেন তারা রেফার করে। ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন যেটাকে আমরা বলি। অর্থাৎ মিস্টার রকিবের কাজই হলো কি সরাসরি ডাক্তারদের কাছে গিয়ে তাদের কোম্পানির উৎপাদিত পণ্যগুলো কি করা, যেন পণ্য বলতে এখানে যেহেতু সে একটি ওষুধ কোম্পানিতে কাজ করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস এক্সিকিউটিভ যদি বলি আমরা, তো তোমার সেটি যদি হয় তাহলে তার কাজ হচ্ছে ডাক্তারদের কাছে সরাসরি গিয়ে তাদের কোম্পানির উৎপাদিত ওষুধগুলো যেন ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে উল্লেখ করে, সেই বিষয়টি ডাক্তারদেরকে, রকিবের কাজ হলো ডাক্তারদেরকে বোঝানো। এই যে কাজটা রকিব করছে এটাকেই মূলত বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে স্বপ্নিল নামে একজন ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করলো। তো বিবিএ পাশ করলো এবং সে দেখতে শুনতে সুদর্শন ছিল। সে প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন চাকরির খোঁজ করে থাকে। যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিবিএ পাশ করেছে এবং দেখতে শুনতে ভালো, সুন্দর চেহারা, সুদর্শন। একদিন সকালে সে ঘুম থেকে উঠেই সে প্রথম আলোতে দেখতে পেল যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে বিক্রয় প্রতিনিধি নিবে, অর্থাৎ স্কয়ার ফার্মাসিউটিক্যালসে বিক্রয় প্রতিনিধি নিয়োগদান করেছে, অর্থাৎ নিবে একজন বিক্রয় প্রতিনিধি তারা চাচ্ছে। সে সেই স্কয়ার ফার্মাসিউটিক্যালসে আবেদন করলো এবং তার যোগ্যতা অনুযায়ী সে সেখানে চাকরিটা পেল বিক্রয় প্রতিনিধি হিসাবে, সেলস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তাহলে সেলস রিপ্রেজেন্টেটিভ যদি হয় তা, এবং সে যখন চাকরিটি পেল, চাকরিটি পাওয়ার পরে তাকে 1 বছর সেখানে প্রশিক্ষণ নিতে হলো এবং প্রশিক্ষণ নেওয়ার ফলে পরবর্তীতে ঢাকা শহরের ধানমন্ডির একটি এলাকা তাকে দায়িত্ব দেওয়া হলো যে সে এই ধানমন্ডি এরিয়াতে সে কি করবে, সে এই ধানমন্ডি এরিয়াটি
দেখাশোনা করবে সেলস বিক্রয় প্রতিনিধি হিসাবে। অর্থাৎ সে যেহেতু ওষুধ কোম্পানিতে কাজ করছে, সেহেতু তার কাজ হচ্ছে তার কোম্পানির উৎপাদিত ওষুধগুলো বিভিন্ন হসপিটাল, বিভিন্ন চেম্বারে গিয়ে ডাক্তারদেরকে কি করা, প্ররোচিত করা। তার যে কৌশল, যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যে প্রশিক্ষণ, সেগুলো প্রয়োগের মাধ্যমে কি করা, তাদের কোম্পানির উৎপাদিত ওষুধগুলো ডাক্তারদেরকে বোঝানো এবং ডাক্তাররা যেন সেভাবে ওষুধ, তাদের কোম্পানির ওষুধগুলো ব্যবস্থাপত্রে, রোগীদের ব্যবস্থাপত্রে উল্লেখ করে, এই বিষয়টি ডাক্তারদেরকে বোঝানো। এর ফলে কি হলো যে তার এই কাজের ফলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় বেড়ে গেল। এর ফলে বিক্রয় বেড়ে যাওয়ার ফলে কি হলো, তাদের লাভ, মুনাফা বৃদ্ধি পেল। এই সূত্র ধরে তোমার স্বপ্নিলকে তাকে চাকরিতে পদোন্নতি দান করলো। তো এইখানে যে আমি উদাহরণটি দিলাম, এটাকে বলা হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়। এখন আশা করি তোমরা উদাহরণের মাধ্যমে ব্যক্তিক বিক্রয়টা কি সেটি বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের বইয়ের যে সংজ্ঞা আছে, আমরা যদি আমাদের বইয়ের সংজ্ঞাটা, যেহেতু আমরা জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর থাকে, আমরা এই সংজ্ঞাটা আমাকে মুখস্থ করে লিখতে হবে, সেহেতু বইয়ে যে সংজ্ঞাটা আছে যদি আমরা দেখি যে ব্যক্তিক বিক্রয় হচ্ছে একটি বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে। ব্যক্তিক বিক্রয় হলো একটি বিশেষ কৌশল বা প্রক্রিয়া যেখানে বিক্রেতা ক্রেতাকে কি করে, সরাসরি পণ্য ও সেবা ক্রয়ে প্ররোচিত করে কি করে, তোমার প্রকৃত ক্রেতায় পরিণত করে। এটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এছাড়া আরেকটি সংজ্ঞা আছে, এটাও তোমরা লিখতে পারো, সেটি হচ্ছে বোর্ডের দিকে একটু খেয়াল করো, যে ব্যক্তিক বিক্রয় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিক্রেতা সরাসরি ক্রেতাদের সামনে উপস্থিত হয়ে পণ্য বা সেবার গুণাগুণ তুলে ধরেন। এটি হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়। আশা করি এই সংজ্ঞাটা বা ব্যক্তিক বিক্রয় কি, বা আমি যে ধারণা দিয়েছি উদাহরণের মাধ্যমে, সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি দ্বিতীয় যে আমাদের আলোচ্য বিষয় যেটি ছিল সেটিতে যাব। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়টি ছিল ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা। গুরুত্ব পড়লে এর প্রয়োজনীয়তাটাও তোমরা জেনে যাবে। তাহলে দুটো দিকে প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার। একটি হলো অর্থনৈতিক গুরুত্ব, আরেকটি হলো সামাজিক গুরুত্ব। চলো দেখি তাহলে অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা এর প্রয়োজনীয়তাটা কি। যেমন অর্থনৈতিক দিক থেকে আমি যদি ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার গুরুত্বটাকে দেখি, তাহলে কোন দিক থেকে গুরুত্ব আছে এর? যেমন পণ্যের চাহিদা সৃষ্টি করে কে? ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতা। ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতা অর্থনৈতিক দিক থেকে কিসের সৃষ্টি করছে? পণ্যের চাহিদা সৃষ্টি করছে। কারণ দেখা যাচ্ছে যে শুধুমাত্র একজন বিক্রেতা বা একজন বিপণনকারী শুধুমাত্র বিজ্ঞাপনের মাধ্যমেই যে তার পণ্যের চাহিদা সৃষ্টি করবে তা না। বিক্রয়ের যে আরো অন্যান্য যে প্রমোশনাল যে কৌশলগুলো রয়েছে সেগুলো তাকে প্রয়োগ করতে হবে, এবং সেই বিষয়গুলো প্রয়োগ করার মাধ্যমেই কিন্তু পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারে একজন বিপণনকারী। একজন বিক্রয় প্রতিনিধি তার ব্যক্তিক বিক্রয়ের কাজে সে কিন্তু বিপণনের অন্যান্য যে প্রমোশনগুলো রয়েছে, হ্যাঁ, অন্যান্য যে কাজগুলো রয়েছে, শুধুমাত্র বিজ্ঞাপন না, অন্যান্য আরো যে কাজগুলো রয়েছে সেগুলো প্রয়োগের মাধ্যমেও কিন্তু কি করতে পারে? পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারে। এরপরে হচ্ছে আমাদের যোগাযোগ সৃষ্টি। এরপরে হচ্ছে যোগাযোগ সৃষ্টি। দেখো ব্যক্তিক বিক্রয়ের কাজটা কিন্তু যদিও আমরা বলছি সহজ বা এটি একটু কঠিন, যদি না একজন বিক্রয় প্রতিনিধি
সে দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণ প্রাপ্ত, সুদর্শন বা তার আচার আচরণ, নম্রতা, ভদ্রতা যদি ঠিকভাবে না থাকে, এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সে এই কাজটি করতে পারবে না। ঠিক আছে, তারপরও এগুলো যাদের মধ্যে বিরাজমান বা এগুলো যাদের মধ্যে রয়েছে, তারাই মূলত একজন ভালো বিক্রয় প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করে এবং ব্যক্তিক বিক্রয় কাজে সফলতা অর্জন করতে পারে। এই জন্য কি একজন বিক্রয় প্রতিনিধি কিন্তু কি যোগাযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? কারণ একজন ব্যক্তিক বিক্রয়ে নিয়োজিত একজন বিক্রয় প্রতিনিধি, সে কিন্তু উৎপাদক থেকে ভোক্তার মাঝখানে কাজ করছে এবং উৎপাদক আর ভোক্তার মধ্যে একটি যোগাযোগ সৃষ্টি করছে, যোগাযোগ স্থাপন করছে, তাই না? উৎপাদক ওষুধ কোম্পানিগুলো সে পণ্য উৎপাদন করছে, বিক্রয়ের মাধ্যমে বিক্রয় প্রতিনিধি কি করছে? তার কোম্পানি উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে গিয়ে উপস্থাপন করছে, তাই না? তাহলে কি সে সেখানে যোগাযোগ সৃষ্টি বা যোগাযোগ স্থাপন করছে এবং এটি কিন্তু কি তাদের কোম্পানির অর্থনৈতিক দিক থেকেও কিন্তু লাভবান হচ্ছে। এরপর হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণের মধ্যে ব্যক্তিক বিক্রয়ের অন্যতম একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজার সম্প্রসারণ করা। অর্থাৎ ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার মধ্যে বিক্রয় প্রতিনিধি সে তার নিজস্ব আচার আচরণ, নম্রতা, ভদ্রতা বা তার অভিজ্ঞতা, তার জ্ঞান, এগুলো প্রয়োগের মাধ্যমে কিন্তু দেশের ভেতরে যখন সে তার পণ্যটা তার কোম্পানি উৎপাদিত পণ্য যখন দেশের ভেতরে ক্রেতাদের কাছে তুলে ধরবে, ক্রেতারা যখন সেটি পেয়ে যখন ভালো বা সুবিধা পাবে, পরবর্তীতে তার এই সুনাম দেশের বাইরেও গিয়েও তখন এটি পণ্যটি পরিচিতি লাভ করবে দেশের বাইরে। তাহলে কি হচ্ছে? তোমার অর্থনৈতিক দিক থেকেও কিন্তু কোম্পানি বলো, দেশের অর্থনীতি বলো, কোম্পানির অর্থনীতি বলো, দুটো দিক থেকে কিন্তু লাভবান হচ্ছে এবং তার কোম্পানির উৎপাদিত পণ্যটির বাজার কি হচ্ছে? সম্প্রসারণ হচ্ছে, বাড়ছে। এরপর হচ্ছে তথ্যাবলী উপস্থাপন। দেখো, ব্যক্তিক বিক্রয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ বিক্রয় প্রতিনিধি, সেটা কি? বিভিন্ন তথ্যগুলো ক্রেতাকে যখন সে কনভিন্স করতে যাবে, ক্রেতাকে যখন সে প্ররোচিত করতে যাবে তার কোম্পানি উৎপাদিত পণ্যটি সম্পর্কে, তাকে অবশ্যই বিভিন্ন রকম তথ্যাবলী উপস্থাপন করতে হবে। সঠিক তথ্য না দিলে বা যুক্তিসঙ্গত তথ্য যদি উপস্থাপন না করা যায়, তাহলে কিন্তু ক্রেতারা আকৃষ্ট হবে না। তাহলে সেই তথ্যগুলো যেমন রয়েছে, যেমন উৎকর্ষতা, তুলনামূলক উপযোগিতা, তারপরে ব্যবহার বৃদ্ধি, হ্যাঁ, যেমন এখানে যেটা বলেছে যে তোমাদের বইয়ে তুলনামূলক উপযোগিতা কি? ওই কোম্পানির থেকে আমার কোম্পানির পণ্যটার উপযোগিতা এইরকম, আপনি ওটা থেকে এটা ব্যবহার করলে এই উপকার পাবেন, এভাবে আর কি। তারপরে বলেছে ব্যবহার বিধি, অর্থাৎ সঠিকভাবে তুমি কিভাবে এটা ব্যবহার করলে এই উপকার পাবে, এই ব্যবহার বিধি। তারপর কোম্পানি সম্পর্কে যে বিভিন্ন তথ্য, এগুলো কি একজন বিক্রয় প্রতিনিধিকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নতুন পণ্য প্রবর্তন। অর্থাৎ তোমার উৎপাদক একজন বিক্রয় প্রতিনিধি যখন সে ব্যক্তিক বিক্রয়ের কাজের সঙ্গে জড়িত হয়, ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সে যখন ক্রেতাদের কাছে সরাসরি যাবে, তখন তাকে তার কোম্পানির উৎপাদিত নতুন পণ্য যে এসেছে, নতুন পণ্যটি বাজারে এসেছে, সেটি সম্পর্কে তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে কিন্তু নতুন পণ্যটি সম্পর্কে ক্রেতাদের কাছে তুলে ধরতে হবে এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করতে হবে। আজকাল দেখা যায় যে ক্রেতারা কি নতুন পণ্যের প্রতি তেমন একটি আকর্ষণ সৃষ্টি হয় না, যদি না তারা কি সেভাবে আকৃষ্ট হতে পারে। এখন কোনো কোম্পানি যদি আকর্ষণ করার মতো কোনো কাজকর্ম যদি না করে ক্রেতাদের সম্মুখে, তাহলে কিন্তু ক্রেতারা সেভাবে আকর্ষণ হবে না। তোমরা একটু লক্ষ্য করবে যে কোনো কোম্পানি আছে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে, ব্যক্তিক বিক্রয়ের কৌশল প্রয়োগের মাধ্যমে কিন্তু ক্রেতারা সহজে সরাসরি ক্রেতাদের কাছে গিয়ে পণ্যটি উপস্থাপন করছে নতুন পণ্যের প্রবর্তনের ক্ষেত্রে। আবার আমরা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে বা ঢাকা শহরের মধ্যে দেখি যে রাস্তায় বিভিন্ন রকম মাইকিংয়ের মাধ্যমে বড় বড় গাড়ি, ভ্যানের মধ্যে প্রোডাক্টের সাইনবোর্ড দিয়ে, হ্যাঁ, ডিজিটাল পদ্ধতিতে বা গানের মাধ্যমে, হ্যাঁ, কি করে অলিগলিতে সেই পণ্যটি সম্পর্কে কি করছে, নতুন পণ্য যেহেতু এসেছে সেই নতুন পণ্য সম্পর্কে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ করে থাকছে। এটাও কিন্তু ব্যক্তিক বিক্রয়ের মধ্যে বা তোমার বিক্রয়কতার মধ্যে পড়ে অনেকটা। এছাড়া দেখা যাচ্ছে
যে নতুন পণ্য প্রবর্তনের ক্ষেত্রে অনেক সময় কি বিভিন্ন রকম শোরুমের ঠিক এন্ট্রেন্সে অর্থাৎ ঢোকার সাথেই আমরা দেখতে পাই যে একটা জায়গায় বিভিন্ন রকম নতুন পণ্য নিউ অ্যারাইভেল নামে সাইন লিখে পণ্যগুলো সেখানে সাজিয়ে রাখা হয়। এগুলো কিন্তু ব্যক্তিক বিক্রয় পর্যায়ে অনেকটা পরে আমাদের দেশে। এভাবে নতুন পণ্য প্রবর্তনের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিক বিক্রয় প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া দেখা যাচ্ছে যে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে, যেহেতু ব্যক্তিক বিক্রয়ের কাজ হচ্ছে কি সরাসরি আমি ক্রেতাদের কাছে যাচ্ছি, সেই কারণে নতুন পণ্য প্রবর্তনে যে সমস্ত ক্রেতারা আগ্রহী না তাদেরকে কনভিন্স করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে হচ্ছে চাহিদার স্থিতিশীলতা রক্ষা। দেখা গেল যে বাজারে প্রতিযোগীর অভাব নেই, বাজারে প্রতিযোগিতার অভাব নেই, তোমার উৎপাদিত পণ্যটি আরেকটি কোম্পানি একই রকম পণ্য কিন্তু উৎপাদনে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে? যদি বাজারে তোমার পণ্যের চাহিদা স্থিতিশীল নাই, তো অর্থাৎ পণ্যের স্থিতিশীলতা রক্ষার জন্য কি করতে হবে? তোমার যে প্রতিযোগী আছে সেই প্রতিযোগীর পণ্যের সাথে তোমার পণ্যের ভ্যারিয়েশন করে তোমার যে অভিজ্ঞতা, তোমার যে কৌশল, তোমার যে দক্ষতা, সেগুলো প্রয়োগের মাধ্যমে তোমার পণ্যের চাহিদার স্থিতিশীলতা বাজারে কি করতে হবে? রক্ষা করতে হবে। সো এটি কিন্তু ব্যক্তিক বিক্রয়ের কাজে একজন বিক্রয় প্রতিনিধির গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। যেটা বললাম যে এখানে তোমাদের বইয়ে বলেছে যে বিক্রয় কর্মীর অভিজ্ঞতা, দক্ষতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে, হ্যাঁ, দেখা গেল যে ওই যে তোমার চাহিদা স্থিতিশীলতা রক্ষার মধ্যেও বলেছি যে একজন বিক্রয় প্রতিনিধি বা একজন সেলস রিপ্রেজেন্টেটিভ বা একজন সেলসম্যান, তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, তার যে উপস্থিত বুদ্ধি, তার যে অভিজ্ঞতা, এর মাধ্যমে অন্যের তোমার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরকে কম্পিট করে তোমার পণ্য কিভাবে বাজারে টিকিয়ে রাখবে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি অর্থনৈতিক দিক থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে মুনাফা বৃদ্ধি। দেখো আমাদের দেশে আমরা মাঝে মধ্যে আমরা অনেক কোম্পানিকে দেখি যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, না, দাম বাড়িয়ে পণ্য বেশি লাভ করতে চায়, হ্যাঁ, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। এদিক থেকে যদি তোমরা চিন্তা করো যে কোনো কোম্পানি যদি পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লাভ করতে চায়, সেক্ষেত্রে কোনো কোম্পানি আছে যে ইন ফিউচারে তারা বাজারে টিকে থাকতে পারে না। কেন? কারণ তারা আগে থেকে মুনাফা লাভের চিন্তা ভাবনা করে কিন্তু তারা বাজারে এসেছে। কিন্তু না, অর্থনৈতিক দিক থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিক বিক্রয়, যে পণ্যের মূল্য বৃদ্ধি না করে পণ্যের চাহিদা বৃদ্ধি করেও কিন্তু মুনাফা লাভ করা যায়। কারণ তুমি একজন ভালো বিক্রয় প্রতিনিধি, সে কি করে? তার মূল টার্গেট হচ্ছে যে পণ্যের চাহিদা বৃদ্ধি করে পরবর্তীতে মুনাফা বৃদ্ধি করার চিন্তা ভাবনা করে। কারণ দেখা গেল একটি পণ্যের দাম বৃদ্ধি করে তুমি বাজারে চাহিদা সৃষ্টি করলে, কিন্তু সেটা হলো না, পণ্য ক্রেতারা কিনলো না, কারণ দাম বেশি। তোমার চাহিদা আছে কিন্তু পণ্যরা কিনছে না, কেন? দাম বেশি। না, তোমার পণ্যটির দাম কমিয়ে চাহিদা বাজারে বাড়াতে হবে, তাহলে কি হবে? তোমার বিক্রয় বেশি হবে, আর বিক্রয় বেশি হলে কিন্তু অটোমেটিকলি তোমার মুনাফাও বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু একজন ব্যক্তিক বিক্রয়ে নিয়োজিত যে বিক্রয় প্রতিনিধি, সে কিন্তু এগুলোকে বিক্রয় কৌশল হিসেবে তার কোম্পানির হয়ে প্রয়োগ করে বিক্রয় বৃদ্ধি করতে পারে, এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এরপরে হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি। দেখো অর্থনৈতিক গতিশীলতার মধ্যে তিনটি বিষয় আছে। একটি হচ্ছে উৎপাদন, ভোগ ও কর্মসংস্থান। উৎপাদন, ভোগ, কর্মসংস্থান। অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি, এই অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতেও একজন বিক্রয় প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ একজন বিক্রয় প্রতিনিধি যদি তার ব্যক্তিক বিক্রয় কাজে যদি সফলতা অর্জন করতে না পারে, তাহলে কি সঠিকভাবে উৎপাদন হবে না, আর সঠিকভাবে উৎপাদন না হলে ভোগ, কর্মকর্তা কর্মচারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে শ্রমিক কর্মচারীরা ভোগ করতে পারবে না। এই জন্য উৎপাদন, ভোগ, কর্মসংস্থান একটি অপরটির সাথে কি জড়িত। তোমাদের বইয়ে এই বিষয়ে সুন্দর একটি কথা লেখা আছে যে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় সম্ভব হলে কি হবে?
পরবর্তীতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আবার বিনিয়োগ বৃদ্ধির ফলে কি হবে? কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং ভোগ বৃদ্ধি পাবে। আবার যদি ভোগ বৃদ্ধি পায় তাহলে কি? চাহিদা বৃদ্ধি পাবে, আর চাহিদা বৃদ্ধি পেলে আবার পরবর্তীতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটা জিনিস একটা একটার সাথে কি তোমার লিঙ্ক আছে, অর্থাৎ একটি অপরটির সাথে নির্ভরশীল। তো এই হলো অর্থনৈতিক ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়কতার গুরুত্ব বা প্রয়োজনীয়তার অর্থনৈতিক গুরুত্ব। এরপর হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের মধ্যে যদি আমরা দেখি, অর্থাৎ সমাজে ব্যক্তিক বিক্রয়ের যে কি ধরনের গুরুত্ব রয়েছে। প্রথমে হচ্ছে সম্পর্ক সহযোগিতা সৃষ্টি। আমরা আমাদের বইয়ে, তোমাদের বইয়ে যদি আমরা দেখি 511 পৃষ্ঠায়, সেখানে একটি লেখা আছে যে বিক্রয় কর্মীর ব্যবহার এবং আচরণ পণ্য বিক্রয়ে সহায়তা করে। আন্তরিক আচরণ এবং মধুর ব্যবহার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করতে পারে। এরূপ ক্ষেত্রে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে ক্রেতারা বিক্রেতার সহযোগিতা গ্রহণ করে। এছাড়া অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক সৃষ্টিতেও বিক্রয় কর্মীর ভূমিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা এখানে কি বুঝলাম? যে সামাজিক দিক থেকেও ব্যক্তিক বিক্রয়ের গুরুত্ব রয়েছে। যেটা আমরা দেখলাম যে কি একজন বিক্রয় কর্মী তার ব্যবহার, তার আচার আচরণ, তার মধুর ব্যবহার এর মাধ্যমে ক্রেতা এবং সে এবং তার ক্রেতার মধ্যে একটি সুন্দর সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে ফেলে, এবং যার কারণে পরবর্তীতে কি হয়? একজন বিক্রয় প্রতিনিধি সে একটি পার্মানেন্ট একটা পরিবারের সাথে যুক্ত হয়ে যায়, যারা কিনা ওই বিক্রেতার কাছ থেকে বা ওই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে পণ্যটি সবসময় ক্রয় করে থাকে। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি গুরুত্বপূর্ণ না, এটি খুবই কার্যকর একটা পন্থা কিন্তু আমি বলতে পারি, তাই না? তো এটি হলো সম্পর্ক সহযোগিতা সৃষ্টি। এরপর হচ্ছে আস্থা স্থাপন। দেখো, একজন লোক তোমাকে গিয়ে কনভিন্স করলো, একজন বিক্রয় প্রতিনিধি, না, সে যদি তোমার কাছে ভুল তথ্য উপস্থাপন করে, তা এখন পরবর্তীতে তুমি যদি তার উৎপাদিত কোম্পানির পণ্যটি যদি নাও, বাট সে যদি তোমাকে ভুল উপস্থাপনের মাধ্যমে প্ররোচিত করে, পরবর্তীতে তুমি যদি সেটা থেকে কোনো সুবিধা না পাও, তাহলে কি তুমি পরবর্তীতে তার উপর আস্থা অর্জন করতে পারবে? পারবে না। ইভেন পরবর্তীতে অন্য কাউকেও তুমি কি বাধা দিবে যেন ওই কোম্পানির পণ্যটি না ক্রয় করে। তাহলে সামাজিক গুরুত্বের দিক থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিক বিক্রয়ে, সেটি হচ্ছে কি? আস্থা অর্জন। অর্থাৎ ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে অতি সহজে ক্রেতারা আস্থা অর্জন করা হয়। যদি ব্যক্তিক বিক্রয়ে সেই ব্যক্তিটি তোমার কি বলে বিশেষ ব্যক্তি সম্পন্ন হয়, না, আমরা মাঝে মধ্যে টেলিভিশনে দেখি যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর থাকে। সেই অ্যাম্বাসেডরগুলো হয় কোনো অভিনেতা, অভিনেত্রী, কোনো খেলোয়াড়, না, আমরা দেখি না তারা কি করে? সেই কোম্পানির পণ্যটির হয়ে বা সেই কোম্পানির হয়ে পণ্যটি সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন রকম সুবিধা এবং বিভিন্ন রকম উপকারিতা, গুণাগুণ এগুলো তুলে ধরে। কেন? আমরা আমরা কি করতে পারি? আমরা সেই তার উপর আস্থা রেখে যেন কোম্পানির পণ্যটি আমরা ক্রয় করি, এবং আমরা যে সমস্ত খেলোয়াড়, যে সমস্ত অভিনেতা অভিনেত্রীকে পছন্দ করি, তাদের উপর আমরা আস্থা রেখেই পরবর্তীতে ওই কোম্পানির পণ্যটি আমরা কিনে রাখি, তাই না? এটি কিন্তু একরকম ব্যক্তিক বিক্রয়ের মধ্যে পড়ে। তো এটি কিন্তু সামাজিক গুরুত্ব। এরপরে হচ্ছে তথ্য সংগ্রহ ও সরবরাহ। তথ্য সংগ্রহ সরবরাহ বলতে এখানে কি বলছি? যে সামাজিক গুরুত্বের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্ব। সেটি হচ্ছে যেহেতু ব্যক্তিক বিক্রয়ের কাজ হচ্ছে সরাসরি ক্রেতার কাছে গিয়ে পণ্যটি উপস্থাপন করা, তুলে ধরা, সেহেতু সেখানে কিন্তু একজন বিক্রয় প্রতিনিধি কি করছে? কি জানতে পারছে? কি তথ্য জানতে পারছে? পণ্য সম্পর্কে ক্রেতার চাহিদা, রুচি, ফ্যাশন, পছন্দ, এগুলো কি বিভিন্ন রকম তথ্য সে সংগ্রহ করতে পারছে, এবং পরবর্তীতে কি সেই পণ্যের উন্নয়ন করে পণ্যটি সম্পর্কে পরবর্তীতে কি বিভিন্ন রকম তথ্য সরবরাহ
করছে। এরপরে হচ্ছে কর্মসংস্থান। একটা বিষয় খেয়াল করো যে বিক্রয় প্রতিনিধির কাজটা কিন্তু একটি কাজ, একটি বড় রকমের কাজ, এটি কিন্তু একটা পেশা। অর্থাৎ তোমার ব্যক্তি বিক্রয়ের যে প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তি বিক্রয়ের যে কাজটা, যে বিক্রয় প্রতিনিধি যে কাজটা, এটি কিন্তু একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত। এখন এই প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিগণ কর্মসংস্থানের দ্বারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে ক্রেতাদেরও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে থাকে। কি বলেছে? কর্মসংস্থানের মাধ্যমে, যেহেতু একজন বিক্রয় প্রতিনিধি এটি একটা পেশা, সে তার নিজের কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে ক্রেতাদেরও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সাহায্য করছে। বিক্রয়িকতার প্রভাবে পণ্যের উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধির ফলে ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। ভোগ বৃদ্ধি পায়, নতুন শিল্প কারখানা স্থাপিত হয়, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেখো, একজন বিক্রয় প্রতিনিধি সে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়িকতার মাধ্যমে সে তার অভিজ্ঞতা, কৌশল এগুলো প্রয়োগের মাধ্যমে সে কিন্তু ক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ক্রেতাদেরকে প্ররোচিত করে পণ্যটি বিক্রয় করছে এবং বিক্রয় বাড়াচ্ছে। বিক্রয় বাড়ানোর ফলে বাজারে চাহিদা বাড়াচ্ছে, চাহিদা বাড়ার ফলে শিল্প কলকারখানা গড়ে উঠছে, আর শিল্প কলকারখানা গড়ে ওঠার মানে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া, সামাজিকভাবে যদি আমরা সেটাকে চিন্তা করি। এরপরে হচ্ছে ব্যক্তিগত প্রচার, মানে পার্সোনাল যে আইডেন্টিটি বা পার্সোনালি যে প্রচার প্রচারণা সেটাকে বলছে। অর্থাৎ সমাজে আমি আমার যেহেতু আমি একটি কোম্পানির হয়ে কোম্পানির যে সমস্ত কাজকর্ম, কোম্পানির তথ্যগুলো সরবরাহ করছি না, উপস্থাপন করছি, পাশাপাশি একজন বিক্রয় কর্মী বা একজন বিক্রয় প্রতিনিধি কি করছে? তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ক্রেতাদের কাছে তুলে ধরছে। বইতে কি লেখা আছে? যে ব্যক্তিগত বিক্রয় প্রক্রিয়ায় ব্যক্তি সরাসরিভাবে জড়িত থাকায় প্রতিষ্ঠান বা পণ্য সংক্রান্ত তথ্যাবলী ছাড়াও ব্যক্তিগত তথ্যাবলী উপস্থাপনের মাধ্যমে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করা সম্ভব হয়। তাছাড়া বিক্রয় কর্মীর অমায়িক ব্যবহার, নম্র ও ভদ্র আচরণ এবং মোহনীয় ব্যক্তিত্ব ক্রেতাদের মধ্যে ভদ্রতা, শিষ্টাচার ইত্যাদির প্রসার ঘটায়। আমরা এই আস্থা স্থাপনের মধ্যে বলেছিলাম যে মাঝে মধ্যে আমরা টেলিভিশন বা রেডিওতে বা বিজ্ঞাপনে বা বিভিন্ন সুপার মলে, না বিভিন্ন শপিং মল, বড় বড় আজকাল খেলোয়াড়রা বিভিন্ন বড় বড় সেলিব্রিটি বা অভিনেতা অভিনেত্রীরা উদ্বোধন করতে যায় বা কোনো পণ্যের হয়ে অ্যাম্বাসেডর করে, না কোনো পণ্যের হয়ে বিজ্ঞাপন দেয়। আমরা তাদের আস্থাভাজন, আমরা কি করি? তাদের যে পার্সোনাল যে লাইফস্টাইল বা তাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আমরা কি করি, কি বলে এটাকে, ফ্যান, না তাদের যেহেতু আমি বড় ফ্যান, তাদের সেই ফ্যানের পরিপ্রেক্ষিতে আমি কি করছি? সে পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে সেই কোম্পানির পণ্যটি কিনছি। অর্থাৎ এটা কিন্তু সামাজিকভাবে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে সেটি হচ্ছে একজন ব্যক্তি বিক্রয়ে নিয়োজিত একজন বিক্রয় প্রতিনিধি, সে যেমন কোম্পানির পণ্য সংক্রান্ত তথ্যাবলী দিচ্ছে, পাশাপাশি সে কি করছে? তার নিজের ব্যক্তিগত তথ্যাবলী উপস্থাপন করছে। এখানে হতে পারে তার নিজের আচার আচরণ, তার নম্রতা, তার ভদ্রতা, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে তার যে মোহনীয় পার্সোনালিটি, মোহনীয় ব্যক্তিত্ব, এগুলোও কিন্তু কি করছে? ক্রেতাদের মাঝে উপস্থাপন করছে। এর ফলে ক্রেতারা তার প্রতি আকৃষ্ট হয়ে, তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে পণ্যটি ক্রয় করছে। এরপরে সর্বশেষ হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা এটি একটি গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি কিন্তু আমরা দেখা যাচ্ছে মার্কেটিং এর সব ক্ষেত্রেই আমরা পাই, মার্কেটিং এর সব ক্ষেত্রে আমরা পাচ্ছি জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়িকতায় একজন বিক্রয় প্রতিনিধি তার কোম্পানির উৎপাদিত পণ্য যখন বাজারে বিভিন্ন কৌশল এর মাধ্যমে, বিপণনের যে কৌশল সেগুলোর মাধ্যমে যখন, তার অভিজ্ঞতার মাধ্যমে যখন পণ্যগুলো ক্রেতাদের মাঝে তুলে ধরবে, হ্যাঁ, পণ্যের সুবিধাগুলো তুলে ধরবে এবং বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ পণ্য যখন ক্রেতাদের মাঝে তুলে ধরবে, এর ফলে কি হবে? ক্রেতাদের জীবনযাত্রার মান কি হবে?
উন্নয়ন হবে। পাশাপাশি যে বিক্রয় প্রতিনিধি তাদেরও কর্মসংস্থানের সুযোগ হবে, তারাও ভোগ করতে পারবে, তারাও তাদের জীবনযাত্রার মান কি করতে পারবে, বৃদ্ধি করতে পারবে। এটি হচ্ছে মূলত কি আমাদের আজকের ব্যক্তিক বিক্রয়কতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এর গুরুত্ব কি রয়েছে, সামাজিক দিক থেকে এর কি গুরুত্ব রয়েছে। তো এই হলো আমাদের নবম অধ্যায়ের সর্বশেষ দুটো আলোচ্য বিষয়। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও কোনো নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে বাসায় পড়ালেখা করো। ধন্যবাদ।